ব্যবসা বাণিজ্য বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, গত কয়েকদিন ধরেই দেশে করোনা আক্রান্ত এবং মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সংক্রমণের তৃতীয় ঢেউ সামলাতে দেশে আবারও কঠোর লকডাউন ঘোষণা করা হচ্ছে। গত 16 মাসে করোনার অভিজ্ঞতায় বিপুল সংখ্যক মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে গেছেন। সরকারি চাকরিজীবী বাদে অধিকাংশ পেশার মানুষের আয় কমেছে। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নেমে গেছে দারিদ্র্যসীমার নিচে। এমন বাস্তবতায় জীবন ও জীবিকা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়েছে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। 3,89,000 কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা। ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে নেওয়া হবে 76,452 কোটি টাকা। ভ্যাট এবং আয়কর থেকে 2,33,000 কোটি টাকা। আহরণের দায়িত্ব পড়েছে এনবিআর এর কাঁধে। সদ্য বিদায় অর্থ বছরের প্রথম 8 মাসে রাজস্ব আয় ঘাটতি যেখানে 51,000 কোটি টাকা, সেখানে এত বড় রাজস্ব লক্ষ্যমাত্রা কতখানি পূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কঠোর সমালোচনার মুখে কালো টাকা সাদা করার ক্ষেত্রে 25% জরিমানা নির্ধারণ করা হয়েছে। তবে করোনা মহামারীর অভিজ্ঞতা থেকে এই বাজেট ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সাধারণ মানুষকে কতখানি সুরক্ষা দিতে পারবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিশেষজ্ঞদের অনেকে বাস্তবায়নকেই বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাজেট 2021-22 বাস্তবায়নের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি এমপি, এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। যাচ্ছে মূল আলোচনায়। ডক্টর আহসান এইচ মনসুর, বাজেট তো পাশ হলো, চলমান মহামারী কতখানি গুরুত্ব পেয়েছে এই বাজেটে? দেশের অর্থনীতিকে করোনার অভিজ্ঞতা থেকে সুরক্ষা দিতে কতখানি ভূমিকা রাখতে পারবে পাশ হয় এই বাজেট? বাজেটে অনেকগুলো কথা উল্লেখ আছে, কিছু অনুল্লেখিত আছে। যেমন বলা হয়েছে টিকার জন্য 10,000 কোটি টাকা। আবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যা লাগবে আপনাদের। তো সেখানে একটা আশার বাণী আছে। আমি মনে করি যে এখানে আমাদের 2-3টে জায়গাতে আমাদের জোর দেওয়া উচিত ছিল মহামারীর কনটেক্সটে। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে টিকার সংস্থান করা, সেটার দিকে আমার মনে হয় এগুচ্ছি মোটামুটি ভাবে। বর্তমান প্রেক্ষাপট আন্তর্জাতিকভাবে খুব ভালো নয় এবং টিকা নিয়ে যে রাজনীতি চলছে সেটা আমাদের জন্য প্রযোজ্য। এই কনটেক্সটে আমরা বেশ কিছু টিকা সামনের দিনের জন্য পাচ্ছি, স্বল্প হলেও শুরু করা যাবে। কিন্তু এটা বৃহত্তর আকারে নিতে হবে, এটা একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের। অন্তত পক্ষে 12 কোটি লোককে নিতে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে মার্চ মাসের মধ্যে উনি শেষ করতে চান, এটা খুবই উচ্চাভিলাষী, কিন্তু যদি করা যায় এটা খুবই প্রয়োজনীয়। কারণ এই টিকাটা যা শেষ করতে না পারলে আমরা কিন্তু অর্থনৈতিক ভাবে বিনিয়োগের দিকে আমরা যেতে পারবো, এবং আমরা একবার গাড়ি আগাবে একবার ব্রেক বসবে, এইভাবে তো একটা অর্থনীতি চলতে পারে না। তো সেই জন্য টিকাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। অর্থের সংস্থাপন না থাকলেও অর্থ ব্যবস্থা করা হবে, এই আশা আমরা পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে হসপিটাল কার্যক্রমগুলো, সেগুলো কিন্তু এখন আবার টেস্টেড হচ্ছে ভয়ানক ভাবে। গতকাল বগুড়াতে যে দুর্ঘটনা ঘটলো, অক্সিজেনের অভাবে মানুষ মারা গেল, সেই জিনিসটা আরো বৃহত্তর আকারে কিন্তু আমরা ফেস করতে পারি আগামী দিনগুলোতে। আমরা আশা করি সেটা হবে না, কিন্তু আমাদের প্রস্তুতিটা থাকতে হবে যে সেটা যেন আমরা না হয়, সেই জন্য প্রস্তুতিটা থাকতে হবে। এই জন্য সরকারের হাতে সময় ছিল, সরকার কি করেছে আমরা জানি না, কিন্তু এই ব্যাপারে অবশ্যই বাজেট থেকে যেভাবে বাজেট না থাকুক, এটাকে আমাদেরকে ট্যাকেল করতে হবে। অক্সিজেনের ব্যবস্থা, হসপিটালাইজেশনের ব্যবস্থা, কারণ ব্যাপকভাবে পশ্চিমাঞ্চলে এখন অলরেডি ক্যাপাসিটি নাই। ঢাকা শহরের ক্যাপাসিটি মাত্র একটা হসপিটালে আছে, সেটা হচ্ছে আমাদের নর্থ সিটি কর্পোরেশনের যে বিশাল বড় হসপিটালটা করা হচ্ছে সেখানে। তাছাড়া কোনো হসপিটালে আইসিইউ নাই। এখনই যদি এই অবস্থায় হয়ে যায়, তাহলে আগামী আরো 8-10 দিন যখন এটা পিক করতে থাকবে, তখন আমাদের কি হবে সেটা নিয়ে খুবই আমরা চিন্তিত, সবাই চিন্তিত হওয়ার প্রয়োজন আছে বলে। তৃতীয়ত যেটা হচ্ছে সাধারণ মানুষ, এই যে লকডাউন যাচ্ছে, তাদের কিন্তু এখন ভাত চড়াচ্ছে না আগুন। তো এই ভাতের ব্যবস্থাটা যদি আমরা ড্রাই কিছু প্যাকেজ দিয়ে ঢাকা শহরের বস্তিবাসী, চিটাগাং শহরের সব জেলা শহরের বস্তিবাসী এবং বড় শহরের বস্তিবাসীদেরকে দিতে পারতাম, তাহলে কিন্তু অন্তত 7 দিন প্যাকেট দিলে পরে তারা কিন্তু আর ওই অন্যের খোঁজে বের হতে হতো না তাদের। সেখানে যে চিত্র আমরা দেখছি বিভিন্ন টেলিভিশনে, সেটা কিন্তু খুব একটা সুখকর নয়, এবং এই জায়গাটাতে অ্যালোকেশন রাখা হয় নাই, সেরকম রাখাটা উচিত বলে আমি মনে করি। আমরা এটাও বলেছিলাম যে বৃহত্তর প্রেক্ষাপটে যদি ফিসক্যাল ডেফিসিট 6.2 না হয়ে 7 বা 8ও হতো, তাহলে অন্তত আরো 30-40 হাজার কোটি টাকা সরকার হাতে থাকতো, সেটা এই করোনার দূর করার ব্যাপারে এবং মানুষকে কিছুটা স্বস্তিতে রাখার ব্যাপারে ব্যবহার করা যেত। এবং সর্বশেষে বলবো যে অতি ক্ষুদ্র এবং এই প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেট কিছু নাই, সেটা থাকা উচিত ছিল।
আমি আশা করেছিলাম যে আরেকটা প্যাকেজ অন্ততপক্ষে 15 থেকে 20,000 কোটি টাকা যারা সিএমএসি কটেজ এবং মাইক্রো এন্টারপ্রাইজ গুলোর জন্য দেওয়ার ব্যবস্থা করা থাকতে, এবং এটাতে একটা অনুদান হিসাবে কিছু থাকতে পারতো। সেটা সেই হিসাবে করলে পরে আমরা কিন্তু আরো বাজেটটাকে আরো আমি বলতে চৌকস বাজেট হিসাবে আমরা দেখতে পারতাম। জি, ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। জনাব জসিমউদ্দিন, পাশ হওয়া বাজেট জীবন ও জীবিকায় কতখানি ভারসাম্য আনতে পারবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের অর্থনীতিবিদ হাসান এইচ মনসুর সাহেব অনেক ভালোভাবে বলেছেন বাজেটটা অবশ্যই আমাদের সরকার, মাননীয় অর্থমন্ত্রী এবারে যে বাজেটটা দিয়েছেন অনেক কিছু চিন্তা করেই মাথায় রেখেই বাজেটটা দিয়েছেন। কারণ বৈশ্বিক মহামারীতে আমরা আছি, সারা পৃথিবীতেই একই অবস্থা। সেই তুলনায় আল্লাহর রহমতে আমরা ভালোই ছিলাম, এবং সামনে আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ আছে, অনেকগুলি মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে আমাদের। এগুলি মাথায় রেখে আমাদের বাজেটটা করা হয়েছে। এখন বাজেটের ধরেন আমরা যদি বলি যে বাজেটে কেমন হয়েছে, আমি মনে করি যে বাজেট খারাপ হয়নি, ভালোই হয়েছে। বাট কিছু কিছু জিনিস এখনো রয়ে গেছে যেগুলি আরো ভালো করতে পারতো। আমরা যদি দেখি যে আমাদের লোকাল ইন্ডাস্ট্রির জন্য যে সকল জিনিস নিয়ে আসা হয়েছে, অনেকগুলি সেক্টরকে ব্যাট প্রত্যাহার করা হয়েছে, অনেকগুলি জায়গায় আমাদের কর্পোরেট ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। এগুলিতে আমি মনে করি যে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এবং নতুন ইনভেস্টমেন্ট হবে ওই সকল সেক্টরে। সাথে সাথে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের করোনাটাকে মোকাবেলা করা। এই করোনা মোকাবেলার জন্য সরকার 10,000 কোটি টাকার একটা বরাদ্দ রেখেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যা লাগে সবই করবেন। ভ্যাকসিনেশন, এই যে আমাদের সামনে কিন্তু দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে ভ্যাকসিনেশন, আমরা 70-75% লোককে যদি ভ্যাকসিনের আন্ডারে নিয়ে আসতে পারি তাহলে একটা হার্ড ইমিউনিটি তৈরি হলো। অথবা আমরা এই মুহূর্তে আমাদের যেটা লকডাউন চলছে এবং সাথে সাথে আমাদেরকে গণসচেতনতা, মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য কাজ করা, মানুষ মাস্ক পরা। এখন দেখা যায় মাস্ক পরেন, মাস্ক একটা গলার মধ্যে ঝুলে আছে কিন্তু নাকে দিচ্ছে না। এই যে আমরা এত বলছি তারপরে হচ্ছে না। আমি মনে করি এখানে এখন সরকারের সাথে সাথে আমাদের রাজনীতিবিদরা এবং সবাইকে নিয়ে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে যাওয়া দরকার মাস্কটা। আমি মনে করি যে এই জায়গায় আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের এই করোনাটাকে মোকাবিলা করতে না পারছি, দেখেন এখন উন্নত দেশে তারা যেমন আমেরিকা, কিন্তু তারা অলরেডি একটা পর্যায়ে তাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে, তারা এখন উন্মুক্ত করে দিয়েছেন এবং তারা তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো অবস্থায় গেছেন। এবং তাদের দেখেন গত মাসে যদি আপনি দেখেন আমেরিকাতে প্রায় 23% তাদের এক্সপেন্ডিং বেড়েছে। তার মানে তারা নগদ টাকা দিয়েছেন, এগুলি তারা এখন তাদের লোকজন খরচ করছেন। এখন কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের দেশে বিজনেস গুলি আসার জন্য। এই অবস্থাতে যদি আমরা এখন আবার লকডাউনে যেতে হয়েছে, আমরা আমাদের এই লকডাউনটা এবং আমাদের যে ভ্যারিয়েন্টটা এসছে, আগে আমাদের ঢাকা শহর বা চিটাগং শহর কেন্দ্রিক ছিল, এখন কিন্তু সারা বাংলাদেশের ছড়াই গেছে আমাদের এই যে বিশেষ করে আমাদের বর্ডার এরিয়াগুলিতে সবচেয়ে বেশি। এই অবস্থায় আমি মনে করি যে এটা আমাদের জন্য একটি খারাপ সময় যাচ্ছে, যেটি বাইরেরা হয়তো মনে করবে যে আমি নতুন অর্ডার প্লেস করলাম, যদি 10 পয়সা কমের জন্য যদি আমি প্রোডাক্টটা না পাই তাহলে কি হবে। যদিও সরকার আপনার লকডাউন করেছেন, ওনারা মিল কারখানা, প্রোডাকশন সবই খোলা রেখেছেন, পণ্য পরিবহন খোলা রেখেছেন, এগুলি সবই ঠিক আছে, কিন্তু একটা আপনার নেতিবাচক জিনিস কিন্তু আপনার কাস্টমারদের কাছে চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাঁচার উপায় কিন্তু এখন ভ্যাকসিনেশন, এবং সরকার নিশ্চয়ই চেষ্টা করছেন ভ্যাকসিনেশনটা করার জন্য, এবং সাথে সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা খুব জোরে সোরে করা দরকার। আমরা বিসিসিআই থেকে আগামী সপ্তাহ থেকে আমরা এই অ্যাওয়ারনেসের কাজে নামবো। সারা বাংলাদেশে আমাদের যতগুলি চেম্বার আছে, অ্যাসোসিয়েশন আছে, সবাইকে সম্পৃক্ত করে আমার আহ্বান হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির উপর যে তারা তাদের যে নেতা করেন। কারণ আপনি দেখেন এবারের আপনি পুলিশ দিয়ে, আপনি আর্মি দিয়ে আপনি তো ঢাকা শহর বা শহরগুলিতে পারবেন, আপনি গ্রামে গঞ্জে তো আপনি এদেরকে কাজে লাগাইতে পারছেন না। তো সুতরাং ওখানে লোকাল প্রশাসন যেগুলি আছে, স্কুল, কলেজ, আমাদের সামাজিক সংগঠন, পলিটিক্যাল, প্রতিটা দলের প্রায় ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমাদের কমিটিগুলি আছে, তারা যদি একটু সক্রিয় হয় তাইলে কিন্তু আমরা এই মানুষকে সচেতন করা ছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো গতি নাই। ধন্যবাদ আপনার কাছে আমি আবার আসবো। জনাব টিপু মুনশি, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে খোদ সরকার কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ আপনাকে। আমরা হাসান মনসুর সাহেবের কথা শুনলাম, আমাদের বিসিসিআই প্রেসিডেন্ট জসিমউদ্দিন সাহেবের কথা শুনলাম। আমরা একটা বাজেট যেটা দিয়েছে সরকার, একটা চ্যালেঞ্জ তো রয়েইছে বলে মনে করি। কেননা যখন দেখি করোনার প্রভাব বাড়ছে, মৃত্যু বাড়ছে, সারা দেশে ছড়িয়ে পড়ছে, স্বাভাবিক কারণেই যে বাজেটের যে চিন্তা সেটার উপরে প্রভাব পড়বে বলে মনে করি। তবে আমরা আশাবাদী, গতবার যে প্রথমবার মতো যখন এরকমটা হলো তার মধ্যেও আমরা ঘুরে দাঁড়িয়েছি, মোটামুটি ভাবে বলা চলে অ্যাচিভ করা সম্ভব হয়েছে। এবারও যেটা জসিম সাহেবের কথা ধরেই বলতে চাই যে আমরা করোনাটাকে মোটামুটি অ্যাড্রেস করতে পারি, আনতে পারি, তাহলে আমরা মনে হয় আমরা পারবো এই করতে। কেননা রেভিনিউটার করোনা প্রভাব যদি বেড়ে যায় তাহলে রেভিনিউটা, রাজস্ব দুটাতেই প্রভাব পড়বে, এক্সপোর্টের উপর প্রভাব পড়বে, সবকিছুর উপরই প্রভাব পড়বে, ভ্যাটের উপরে প্রভাব পড়বে। তো আমরা চাইছি যে প্রথম প্রায়োরিটি যেটা দেওয়া দরকার বলে মনে করি যে আমাদের এই বাজেটের পরে এই বাজেটের সফল করতে হলে আমাদের যে কোনো ভাবে এই করোনাকে অ্যাড্রেস করতে হবে। তো তার জন্য ভ্যাকসিনেশন হচ্ছে একমাত্র। ভ্যাকসিন আসতে একটু সময় লাগছে বা একটু স্লো আছে, তারও আগে যেটা জরুরি এখন বলে মনে করি, আমাদের একজন জসিম সাহেব বললো এবং এটা জরুরি, যে আমাদেরকে সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক যদি আমরা 100% ইমপ্লিমেন্ট করতে পারতাম মাস্ক পরাটা, তাহলে কিন্তু আমরা করোনাটাকে থামাতে পারতাম। তবে যেটা ভ্যাকসিনেশন সেটাও দেখতে হবে, যেমন আমাদের হাসান এসে মশে বলেছে 12 কোটি লোককে দিতে হবে, সেটাও ঠিক, কিন্তু সেটা তো রাতারাতি সম্ভব না, সময় লাগবে একটু, যেটা আশা করা যাচ্ছে হয়তো 9 মাস বা 8 মাস লেগে যেতে পারে। তবে মাস্কটা তো আমরা এখনই পড়তে পারি, যেন সামাজিক ভাবে হোক, সরকারের কড়া নিয়ম করে হোক, আইন করে হোক, এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। প্রথম দিকে শহরে ছিল, এখন তো গ্রামে যেটা একটু সমস্যা, সবাই মিলে যদি চেষ্টা করি আমরা গ্রামেও কিন্তু এটা করা সম্ভব। তো আমি মনে করি সমস্যা আমাদের আছে, যদি আমরা করোনাটাকে হ্যান্ডেল করতে পারি ভালো, বাজেট আমরা যেটা দেওয়া হয়েছে সেটা হাতে অ্যাচিভ করতে পারবো আমরা, এটি আমাদের। জি, ধন্যবাদ। ডক্টর হাসান এইচ মনসুর, বাজেটের লক্ষ্য পূরণে কিংবা গুণগত বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? প্রধান চ্যালেঞ্জ হচ্ছে প্রতিবারের মতোই যেটা রাজস্বের ক্ষেত্রে, স্বাভাবিক প্রক্রিয়াতেই আমাদের কিন্তু রাজস্বের একটা যেটাকে আমরা স্ট্রাকচারাল প্রবলেম ছিল এবং আছে, এবং এই স্ট্রাকচারাল প্রবলেমটার কারণেই কিন্তু গত 2011 সাল থেকে যদি আমরা দেখি, ক্রমান্বয়ে ট্যাক্স টু জিডিপি রেশিও প্রতি বছরই একটু একটু করে কমছে, যেটা বাড়ার কথা একটু একটু করে সেটা উল্টো দিকে যাচ্ছে। সেটা স্ট্রাকচার, সেটার সাথে কোভিড যে কোনো সম্পর্ক, এর সাথে আবার যোগ হয়েছে কোভিড, ফলে গত বছর খুব ড্রাস্টিক ফল করেছে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও, এবং এই বছর কি হবে সেটা কোভিড এর সিচুয়েশনটা আমাদেরকে বলে দেবে, সামনে যেটা বছরটা শুরু হলো। তো এখন এই পরিস্থিতিতে একটা রেভিনিউ শর্টফল হবে সেটা আমরা কিন্তু ধরে রাখছি, সেটা প্রায় অন্যান্য বছরে যেতে কম হবে, কারণ এবছর সরকার অত বেশি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা দেয় নাই বাজেটে, আগেরটাই রেখেছে। কিন্তু তারপরেও গত বছর শর্টফল হতো, মানে ফিসক্যাল ইয়ার শর্টফল হতো 80,000 কোটি টাকা হবে যখন হিসাবটা আসবে, এবছর হয়তো 30,000 কোটি টাকা, অনেক কম হবে কিন্তু হবে, সেটার একটা ইম্প্যাক্ট অবশ্যই আসবে। দ্বিতীয় যে জিনিসটা আমরা অনেক সময় ওভারলুক করি, এটা আমি আমাদের মধ্যে আছেন বলে একটু বলছি, সেটা হচ্ছে যে ট্যাক্সের যে ন্যাশনালাইজেশনটা দরকার ছিল বাজেটে, এবং সেটা যেটা আমাদের বাংলাদেশের যে হাই প্রোটেকশন লেভেল, সেটা কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের সাথে সাংঘর্ষিক, এবং আমরা জানি যে আমাদেরকে এটা ফেস করতে হবে সামনে। এখন পর্যন্ত কিন্তু সেই রিয়েলাইজেশনের ইম্প্যাক্টটা আমরা কিন্তু এই বাজেটে দেখি। আমাদের যে আস্তে আস্তে ডিগ্রি অফ প্রোটেকশন কমিয়ে আনতে হবে, বাড়াতে হবে, সেই রিয়েলাইজেশনটা কিন্তু আমরা এখনো দেখছি না। আমি জানি যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে, কিন্তু বাণিজ্য চুক্তি তো একলা হবে না, বাণিজ্য চুক্তিকে সহায়ক একটা রোল দিতে হলে পরে আমাদেরকে এই জায়গাটা কাজ করতে হবে, যাতে আমরা অন্য দেশকে কিছু অফার করতে পারি। আমরা যদি হাইয়েস্ট প্রোটেকশন লেভেল থাকে ইন দ্য রিজিওনাল কান্ট্রিজ বা ওয়ার্ল্ডে, তাহলে পরে তো আমাদের সাথে কেউ দ্বিপাক্ষিক চুক্তি, বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হবে না। ফাইনালি আমি বলবো যে আমরা একটা রিকভারি ফেজের ভিতর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হোঁচট খেয়েছে 3 বার। মার্চ মাসে এসে, আগে প্রথম ধাক্কার কথা বাদ দিলাম, মার্চ মাসে এসে একটা ঢাকা শহরে বিশাল ভাবে একটা স্পাইক করলো, তারপর আবার জুন মাসে যে ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশে একটা বিশাল স্পাইক করলো। আমরা এই দুটোই কিন্তু আমাদের এই রিকভারি প্রক্রিয়াটাকে থমকে দিয়েছে। আমরা ব্যাংকিং কার্যক্রমের দিক থেকেও দেখছি,
আমাদের ব্যাংকিং রিকভারির দিক থেকেও দেখছি যে এটা একটা বেশ হোঁচট খেয়েছে। আর যে জিনিসটা ভ্যাকসিনেশনের যে চ্যালেঞ্জটা, সেটা কিন্তু বিশাল চ্যালেঞ্জ। এটা 12 কোটি লোককে যদি আমরা 9 মাস বা 1 বছরের মধ্যে দিতে চাই, ভ্যাকসিন আসলে পরেও সেটা কিন্তু করা কঠিন। আমাদের দিনে প্রায় 15 থেকে 20 লক্ষ লোককে প্রতিদিন দিতে হবে, সেটা বিশাল লক্ষ্য। আমরা যদি ভারতের সাথে তুলনা করি, ভারত এখন পর্যন্ত সর্বোচ্চ একদিন 8.7 বিলিয়ন করেছে, 87 লক্ষ করেছে। আমাদের 15 লক্ষ কিন্তু তার চাইতে অনেক বেশি ইন টার্মস অফ পপুলেশন। কাজে আমাদের যে প্রচেষ্টা করতে হবে সেটা আরো বেশি, আরো এফিসিয়েন্ট, আরো এফেক্টিভ হতে হবে, এবং সেটা গ্রাম পর্যায়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে যে দিতে হবে। কারণ ভ্যাকসিন নিতে অনীহা কিন্তু আমি দেখেছি, গ্রামের লোকের সাথে কথা বলে তারা কিন্তু নিতে চায় না, তারা এটাকে এখনো অ্যাকসেপ্ট করতে চায় না। এই জায়গাটাতে পলিটিক্যাল মোবিলাইজেশনের দরকার আছে। এই জায়গাটাতে আমাদেরকে মসজিদ এবং শিক্ষকদের দিকে, আমাদের কমিউনিটি লেভেলে যারা লিডার আছে তাদেরকে ইনভলভ করে গ্রামে গ্রামে যে করতে হবে। ওই অ্যাপ তারা ফিল আপ করে আমরা তারা শহরে এসে হসপিটালে এসে শর্ট দিবে, সেটা কিন্তু কার্যকর একটা ব্যবস্থাপনা হবে না। আমাদেরকে অল্টারনেট চিন্তা করতে হবে, যাতে খুব দ্রুততার সাথে আমরা এই ভ্যাকসিনেশন কার্যক্রম চালিয়ে মার্চ মাসের মধ্যে এটাকে শেষ করার চেষ্টা করতে পারি। এটা বিশাল কর্মযোগ্য হবে, ছোটখাটো কিছু নয়। সেটা দৃষ্টি। ধন্যবাদ জনাব জসিমউদ্দিন। করোনার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারের প্রণোদনা সহায়তায় ভর করে কেউ ঘুরে দাঁড়ালেও করোনার তৃতীয় ধাক্কায় তাদের অনেকে আবারও ঝুঁকিতে পড়েছেন। চলমান করোনার মহামারীর অভিঘাত সামলে উঠতে নতুন বাজেট কতখানি সহায়ক হবে বলে আপনি মনে করেন? যখন করোনা শুরু হলো, মাননীয় প্রধানমন্ত্রী তখন যে একটা স্টিমুলাস প্যাকেজ নিয়ে এসেছিলেন, ওটি একটা মানে কোরামিনের মতো কাজ করেছে অনেক সেক্টরের জন্য। সেখানে ক্ষুদ্র মাঝারিদের জন্য 20,000 কোটি টাকার একটা প্যাকেজ ছিল। ওই প্যাকেজের এই পর্যন্ত অ্যারাউন্ড 73% মতো ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এবং বাকি এখনো 27% রয়ে গেছে। এই যে 27%, আমরা অন্যান্য প্যাকেজগুলি অলমোস্ট সবই ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়েছে, শুধু এসএমইদের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনটা প্রবলেম হলো, সেটি হয় নাই। পাশাপাশি যেই 73% যেটি ডিস্ট্রিবিউশন হয়েছে সেটি, কারণ এখানে ক্ষুদ্র মাঝারি 75 কোটি টাকা পর্যন্ত, কিন্তু মাঝারি দেখা যাবে যে এই যে 75% যেটা ডিস্ট্রিবিউশন হয়েছে সেটাও কিন্তু উপরের লেভেলের তারাই পেয়েছেন। তো সুতরাং যারা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, তারা কিন্তু রয়ে গেছেন। তাদের কথা কিন্তু আসলে আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার, বাংলাদেশ ব্যাংক সবাই চাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটি হয় নাই। এখন আমাদের অর্থনীতিবিদ জনাব হাসান মনসুর সাহেব বললেন যেটি, যে আরেকটা প্যাকেজ দরকার। হ্যাঁ, প্যাকেজ তো দরকার। এখন প্যাকেজ দিলেও তো লাভ হচ্ছে না যদি তাদের কাছে না পৌঁছায়। আমাদের যেটি এনবিআর এর যে বাজেট বিষয়ে যে কথাগুলি আসছে, সেখানে আমি একটু বলতে চাই। সেখানে দেখেন, আমাদের যে বাজেটে কিন্তু আমরা ক্ষুদ্র, অতি ক্ষুদ্রদের জন্য কিন্তু খুব বেশি কিছু আসে নাই। আমরা কিছু সেক্টরকে সুযোগ দিয়েছি, এবং আমরা বিসিসিআই থেকে এবং সারা বাংলাদেশের সকল ব্যবসায়িক আপনার অ্যাসোসিয়েশন চেম্বারগুলি বলেছিলেন যে এআইটির উপরে এআইটিটা প্রত্যাহার করার জন্য এবং এটিটাকে প্রত্যাহার করার জন্য। সেটি না করে বরঞ্চ এআইটিকে আপনার আরো বাড়িয়ে দিয়েছেন, 7% করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 20% করা হয়েছে। আমরা মনে করি যে এই জায়গা, এগুলি তো সবার প্রবলেম। আপনি টাকাটা আমাকে ফেরতে যখন দিবেন, তাহলে নেবেন কেন? নিয়ে এমনও ঘটনা আছে, আপনার এটি 1 বছর পরে, 1.5 বছর পরে ফেরত দিয়েছেন, ফেরত আনতে 30% তাদের খরচ হয়েছে। তাইলে কেন আমাকে, আমার কষ্টটাকে তো আপনি হাই করে দিচ্ছেন? আমাকে তো এইভাবে ট্যাক্স নেওয়ার দরকার তো নাই। এটি একটি। আরেকটি হচ্ছে আমাদের ব্যাটের কথা যদি বলি, ব্যাটে 115টা কোম্পানি প্রায় 55% ব্যাট দেয়, এলটিইউ বা ট্যাক্স দিচ্ছেন, আর বাকিরা সবাই মিলে দিচ্ছে 45%। এই অবস্থায় আমাদের যারা দিচ্ছেন তাদের উপরে প্রেশারটা পড়তেছে, যারা দিচ্ছেন না একটা শ্রেণী কিন্তু বাইরে থেকে যাচ্ছে। আমরা ট্যাক্স জিডিপির কথা বলতেছি আমাদের কম। আমরা বিসিসিআই থেকে এবার বলেছিলাম যে আমাদের বাংলাদেশে এখন কিন্তু গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে পর্যন্ত মানুষের ট্যাক্স দেওয়ার মতো অবস্থা হয়েছে। আপনারা ওখানে অফিস করেন এবং এখানে নেটটা বাড়ান, তাইলে আমাদের যদি আমরা আমাদের যারা দিচ্ছেন তাদের উপরে প্রেশারটা কমে, সেটি একটি। আরেকটা হচ্ছে আপনার
আমাদের রিটেলাররা, আমাদের দোকানদাররা তারা বলছেন যে আমরা এখন ইএফডি মেশিন চাই। সরকার কিছু কিছু মার্কেটে দেখা গেছে 200টা দোকান আছে, ওখানে মাত্র হয়তো 10টা দোকানে আপনার ইএফডি মেশিন দিচ্ছে, বাকিগুলিতে দিচ্ছেন না। আমার কাছে কিছুদিন আগে দোকান মালিক সমিতি এবং আমাদের হোটেল রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন তারা দেখা করেছেন, তারা বলছে যে ভাই আমরা এখন আমাদেরকে মেশিন দিয়ে আমরা কিন্তু ব্যাটটা যেহেতু আমরা দিই না, আমরা কালেকশন করে দিব। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় এনবিআর এর ওনাকে বলেছিলাম, উনি বললে যে আমাদের সক্ষমতা নাই এগুলি এখনো দেখার মতো। যদি ওনার সক্ষমতা থাকবে না কেন, উনি তো সক্ষমতার জন্য ইনভেস্ট করতে পারেন। যেখানে উনি ইনভেস্ট করলে 1 টাকা ইনভেস্ট করলে 100 টাকা পাচ্ছেন, তাইলে উনি ইনভেস্টমেন্টটা কেন করছেন না? এই জায়গায় ইনভেস্টমেন্ট করলে তো তার রেভিনিউটা বাড়ে, তার সহজ হয়। এখন যাদেরকে যদি ওনার সক্ষমতা নাই থাকে, তাইলে 10 জনকে কেন দিলেন? তাইলে সবাইকে উঠাই দেওয়া দরকার, আর দিলে সবাইকে দেওয়া দরকার। আমি মনে করি যে এই কাজগুলি আমাদের করা খুবই দরকার এবং এনবিআর এর সাথে ব্যবসায়ীদের সম্পর্ক আরো বাড়ানো দরকার। পলিসি এবং যারা পলিসি করছেন এবং যারা আপনার ইমপ্লিমেন্টেশন করছেন, এটিকে আলাদা করা দরকার। এখন কিন্তু সময় আসছে আমাদের ডিজিটালাইজেশনের উপরে ইনভেস্ট করা দরকার আমি মনে করি, তাইলে আমাদের অনেকগুলি প্রবলেম সলভ। ধন্যবাদ আপনাকে জনাব টিপু মুনশি এমপি। জনাব জসীমউদ্দিন বেশ কিছু সমস্যার কথা তুলে ধরলেন, এগুলোর সমাধানে আপনি কি ভাবছেন শুনবো একটি ছোট্ট বিরতির পর। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস স্টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস স্টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি বাজেট 2021-22 বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব টিপু মুনশি, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে জনাব জসীমউদ্দিন বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলো সমাধানে আপনি কি ভাবছেন? আসলে বিসিসির প্রেসিডেন্ট জসিম সাহেব উনি যে কথাগুলো বললেন সেগুলো বাস্তবতা। তার কারণ উনি ব্যবসায়ী নেতা এবং উনি সব খবরই রাখেন, যে কোথায় সমস্যা, কোথায় আমরাও যে কথা বারবার বলছি, আমরাও চিন্তা করি যে এই যে ট্যাক্স বা এটা নেটটা বাড়ানো দরকার, যেটা উনিও মেনশন করেন। কারণ আজকে অ্যাবিলিটি বেড়েছে, শুধুমাত্র যেগুলো যারা দিচ্ছে তাদের উপর চাপ সৃষ্টি না করে, তারা তো দিচ্ছেই, যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এই পর্যন্ত বাড়ানো যাবে। যার জন্য সেটা আমি মনে করি যে এটা চেষ্টা করা উচিত। অনেকগুলো কথা বললেন যেগুলো যৌক্তিক, আমি পাশাপাশি বলতে চাই। যেমন ধরেন মেশিনের কথা বললেন যে মেশিন, তো সেটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু সততার মধ্যে কাজ হবে, আরো বেশি অসৎ হওয়ার সুযোগটা কমে যাবে। কি অজানা কারণে অনেক সময় স্লো করে দেওয়া হয়, তুমি জানি না, কিন্তু এটা করা অত্যন্ত জরুরি যে সব জায়গায় পৌঁছে দেওয়া চেষ্টা করা। হয়তো একটু চাপ পড়বে প্রথম দিকে মেশিনপত্র কেনার, তো সেটাকে কেনার জরুরি দরকার। ব্যবসায়ী মহল আর এনবিআর এর মধ্যে বোঝাতে কিছু দূরত্ব আছে, যেটা আমি মনে করি। কারণ আজকে যারা আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ, তারা কিন্তু সবাই দেশের কথাও চিন্তা করেন, তারা দেশের রেভিনিউটাও বোঝেন, সবই বোঝেন, এবং এই বোঝার কারণেই তাদের সাথে কথা বলে নিলে পরে এই রেভিনিউতেও কোনো ইম্প্যাক্ট মানে প্রভাব পড়বে না, কিন্তু অনেক ব্যাপারগুলো ইজি হবে বলে মনে। আমরা যেটা মনে করছি এবার যে রেভিনিউর কথা যেটা বলা হয়েছে, সবকিছুই বলা হয়েছে, আমাদের এক্সপোর্ট কথা বলা হয়েছে, আমাদের একেবারেই ছোট শ্রেণীগুলো, একেবারে ছোট যাদের টাকা পয়সার ব্যাপারটা সমস্যা রয়েছে, এদের অনেক সময় দেখা গেছে, যে কথা উনি বললেন খুবই সঠিক, যে এরা রানিং ক্যাপিটাল কি আর কি, এদের সেই ডিফারেন্সটাই তারা বোঝেন। তারপরে তাদের ব্যাংকের হয়তো অ্যাকাউন্টই নাই, এমন অনেক লক্ষ লক্ষ পাওয়া যাবে তাদের কোনো ব্যাংকিং সিস্টেমের মধ্যে না, যার জন্য অব্যবহৃতই রয়ে গেছে টাকা। কিন্তু একটা প্রসেস, একটা ওয়ে তো আউট করতে হবে, সরকারও চেষ্টা করছে যেভাবেই হোক এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। এটা প্রথম আমাদের অভিজ্ঞতা ছিল প্রথমবার, এবার আমরা সেভাবে কাজ করছি। আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ অর্গানাইজেশনের সাহায্য পেতে চাই, যে তারাও সাহায্য দেবে। এবং এই এসএমই খাতে বা আরেকটা কথা আমাদের সাহেব বললেন, সিএমসি এর কটেজের কথা, তাদেরকে কিন্তু এই ইসের মধ্যে নিয়ে আসতে হবে। প্রণোদনাই বলি, গ্র্যান্টি বলি বা হোয়াট এভার, তাদেরকে কিন্তু সাহায্য করতে হবে। কারণ তারা কিন্তু আমাদের অর্থনীতিরও কিন্তু তারা বেশ লাইফ লাইন বলা যায়, তাদেরকে সাথে নিতে হবে, নিয়ে এগোতে হবে। সার্বিক ব্যাপারটা খুব সহজ নয়, গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা কিছুটা এগিয়েছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং সবকিছুতে, সেটা মাথায় রেখে সবাইকে অল আউট এগিয়ে আসতে হবে। জি, ডাক্তার আহসানিক মনসুর, সরকার পরিচালন এবং সুদ পরিশোধে ব্যয় বাজেটের বড় অংশ খেয়ে ফেলছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? বাজেটে বড় বড় কিছু স্ট্রাকচারাল সমস্যা আছে। একটা তো স্ট্রাকচারাল সমস্যা হচ্ছে রাজস্ব, সেটা নিয়ে আমরা আগে শেষে আলাপ করেছি, আর হয় নাই করলাম। একটা জিনিস বলবো, রাজস্বের ব্যাপারে
আমরা 4টি সেক্টরের উপর নির্ভরশীল করছি। একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে টেলিকম, একটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় সরকারের কি এডিপির 25% এনবিআর বসে বসে ঘরে বসে কেটে দিচ্ছে। অর্থাৎ 200 কোটি টাকার এডিপি হলে 50 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা এডিপি, 50,000 কোটি টাকা এনবিআর এমনি পাচ্ছে, কিছু করতে হচ্ছে না। আর টোব্যাকো, এই 4টে জায়গা থেকে কিন্তু তারা সরকার রাজস্ব করছে। তাদেরকে একটু নড়ে বসে করতে হবে, কোথায় কোন ট্রানজাকশনটা এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা নোটেড হচ্ছে, সেটা সেইভাবে করতে হবে। ওই আমরা 9টা 10টায় অফিস করব আর এই অটোমেটেড মেশিন চলতে থাকবে সারা রাত ধরে একটা হোটেলে, আমি কোনো মনিটরিং করব না, আমার মেশিনগুলোকে আমি বন্ধ করে দিয়ে রাখছি 7 দিন ধরে, আমি কোনো মনিটরিং করব না, তাহলে তো মেশিন দেওয়ার না দেওয়ার প্রতি কোনো কিছু আসে যায়। এটা একটা সফিস্টিকেটেড একটা টেকনোলজিক্যাল অপারেশন, যেটা করার জন্য তার যোগ্যতা অর্জন করতে হবে। ফাইনালি আমি যেটা বলবো যে আমাদের কতগুলো এক্সপেন্ডিচার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। একটা হচ্ছে সুদের, এই প্রায় 80,000 কোটি টাকা এখানে সুদ বাবদ দেওয়া হচ্ছে এবং এটা খুব দ্রুত বর্ধনশীল, এটা বাড়ছে প্রতি বছর, আরো বাড়বে। এবং অন্যতম কারণ হচ্ছে আমাদের সঞ্চয়পত্রের উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে আরো বেড়ে যাচ্ছে এবং এটা সবচেয়ে হাইয়েস্ট কস্টলি ওয়ে অফ ফাইন্যান্সিং বাজেট। পৃথিবীর কোনো দেশে বাজেট ফাইন্যান্সিং এ এত উচ্চ সুদের হার বর্তমান প্রেক্ষাপটে করে না, যেটা বাংলাদেশ সরকার করছে। সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের পেনশন, সরকারি পেনশন খুব দ্রুত বাড়ছে, অলরেডি 35,000 কোটি টাকা হয়ে গেছে, এটা আরো আগামী বছর 40, তারপরের বছর 50,000 দিকে চলে যাবে। এই জায়গাটাকে স্টপার দিতে হবে। এটা খুব উদার হয়ে গেছে, হঠাৎ করেই সরকার এত উদার ভাবে পেনশন করে ফেলেছেন বেতন বাড়ানোর সাথে সাথে, যে এই ব্যয় বৃদ্ধিটাকে কিন্তু ধরা হয় না। আমি একটা বলছিলাম সরকারের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা অ্যাকাউন্টিং করুন যে কতখানি আনফান্ডেড লায়াবিলিটি ক্রিয়েটেড হয়েছে সরকারি পেনশন। এটা আমি বলে দিতে পারি অন্তত কার থেকে 10 লক্ষ কোটি টাকার কম হবে, যে টাকাটা শোধ করতে হবে আগামী বছর। একটা ফান্ডেড পেনশনের ব্যবস্থা করুন সরকারের জন্য প্রথম দিন থেকেই। যারা নতুন হায়ার করা হচ্ছে তাদেরকে দিয়ে শুরু করা হোক, পুরোনোদেরকে আগে সিস্টেমে রাখুন। করতে তো হবে, কিন্তু আমরা কিন্তু করছি না। আমরা শুধু পে অ্যাজ ইউ গো সিস্টেম, প্রত্যেক বছর বাজেট থেকে টাকা দিয়ে পেনশনের টাকা দিচ্ছি। পেনশন হবে সেলফ ফান্ডেড। পেনশনকে কেন আমরা বাজেটের সাথে এইভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলি? স্ট্রাকচারাল প্রবলেম, এটা থেকে আমাদের বের করে আসতে হবে। ফাইনালি যেটা স্ট্রাকচারাল প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের বাজেটের বাস্তবায়নে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি ইজ ভেরি এফেক্টিভ ইন কন্ট্রোলিং এক্সপেন্ডিচার বাট নট ম্যানেজিং এক্সপেন্ডিচার। তারা এক্সপেন্ডিচার ম্যানেজ করতে পারে না, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার কিন্তু তারা কন্ট্রোল করতে পারে না, কিন্তু তারা এক্সপেন্ডিচার কন্ট্রোলে ভেরি এফেক্টিভ। যে কারণে আমাদের ফিসক্যাল ডেফিসিট সবসময় আমরা অ্যাচিভ করি, বিলো থাকি আমরা, হুইচ ইজ ভেরি পজিটিভ থিং। কিন্তু কোয়ালিটিটাকে কিভাবে বাড়ানো যায় সেই দিকে নজর অবশ্যই দিতে হবে। তা না হলে কিন্তু আমাদের বাজেট ম্যানেজমেন্টে আমরা এক সমস্যায় পড়ে যাব আগামী। জি, ধন্যবাদ আপনাকে। জনাব জসীমউদ্দিন, বাজেটের ঘাটতি পূরণে সরকার ব্যাংক খাত থেকে প্রায় 76,500 কোটি টাকা নেবে, এটা বিনিয়োগের উপর কোনো প্রভাব ফেলবে না তো? না, ধন্যবাদ আপনাকে। আসলে এখন তো এইবারের বাজেটে তো সরকারের যে ঘাটতির একটা বড় অংশ তারা বিদেশ থেকে আনছে। এখন কিন্তু বিদেশ থেকে আমরা বিষয়টিকে যেটা বলেছিলাম সেটি হচ্ছে এখন বাইরে কিন্তু অনেক কম সুদে অনেক ফান্ড পাওয়া যায়, সেখান থেকে যদি নেয় তাইলে আমাদের দেশীয়, আপনি যেটা বলতে চাচ্ছেন, দেশীয় আমাদের টাকার উপর চাপ পড়বে না। আর তাছাড়া বাংলাদেশেও কিন্তু এখন বাংলাদেশের ব্যাংকগুলিতেও কিন্তু প্রচুর টাকা, অলস টাকা পড়ে আছে। কেউ যেহেতু প্যান্ডামিকের কারণে অনেকেই ইনভেস্টমেন্ট করছেন না। তবে আমি মনে করি এই মুহূর্তে যে টাকাটা প্রয়োজন সরকার, আসলে যেটি আমাদের যে টোটাল যে 6 লক্ষ কোটি টাকার যে বাজেট, এই বাজেটটা বাস্তবায়ন যেটি আমাদের হাসান মনসুর সাহেব যেটি বললেন, বাস্তবায়নটা আমাদের একটা বড় সমস্যা। সেখানে কি আসলে কি আমাদের এই 6 লাখ কোটি টাকার বাজেটটা বাস্তবায়ন হবে কিনা, আমাদের অত প্রয়োজন হবে কিনা, আলটিমেটলি তো দেখা যায় যে আমরা করি ঠিকই, আমাদের অত হয়তো বাস্তবায়ন হয় না। কারণ আপনি দেখেন আমাদের গত বছর যে মানে আমাদের স্বাস্থ্য খাতে যে অ্যালটমেন্টটা ছিল ওইটার আমরা 22-23% আমরা মাত্র বাস্তবায়ন করতে পেরেছি। তা আমাদের এই বাস্তবায়ন একটা বিশাল বড় প্রবলেম। আমি মনে করি বাস্তবায়ন যদি করা যায়, আর এখানে আমার মনে হয় যে বাইরে থেকে ফান্ডটা আনতে পারে, আর বাংলাদেশ থেকেও এই পরিমাণ টাকা নিলে যে আমাদের এই মুহূর্তে যে খুব বেশি প্রবলেম হবে তাও না। তবে হাসান মনসুর সাহেব যে কথাগুলি বললেন যে আমাদের পেনশনের এবং আমাদের ইন্টারেস্টের যে টাকাটা, এটা হিউজ টাকা, কিন্তু তাছাড়া আমাদের সরকারের খরচ যেটি হচ্ছে, দেখেন আজকে আমাদের, হ্যাঁ এই জায়গাতে আমাদের ইনভেস্ট করার দরকার, কিন্তু এত বেশি উদাত্ত হওয়া উচিত না।
বাংলাদেশে আপনি দেখেন প্রাইভেট সেক্টর বলেন, অনেক জায়গায় সারা পৃথিবীতে এখন আপনার মানুষের চাকরি কমে গেছে, মানুষের বেতন কেটেছেন, বেতন কমেছেন, যারা ইভেন কোনো কোনো দেশে 50-60% পর্যন্ত তাদের স্টাফের বেতন কমায় দিচ্ছে। সেখানে সরকারের মানুষের বেতন দিন দিন বাড়ছেন, তাদের সুযোগ সুবিধাগুলি বাড়ছেন। হ্যাঁ, সরকার উদার, সরকার চাচ্ছেন যে এগুলি একটা স্ট্রং আপনার টিম বানানোর জন্য যেটি কাজ হচ্ছে সেটি অনেকটা সাকসেসফুল হয়েছেন। আমাদের সরকারের কর্মকর্তারা কিন্তু অনেক এফিসিয়েন্ট হয়েছেন এখন আগের তুলনায়। তা আমি মনে করি যে এই জায়গাগুলি আমাদের ইমোশনাল না হয়ে বরঞ্চ বাস্তবতার সাথে মিলিয়ে আমাদেরকে যে মানে থাকা দরকার, তাইলে কিন্তু আমরা উইন উইন সিচুয়েশনে যেতে পারি। যারা টিপু মুন্সি, বাজেটের গুণগত ব্যয় এবং যথাযথ বাস্তবায়ন নিশ্চিতে সরকারের পরিকল্পনা এবং উদ্যোগের কথা শুনতে চাই। আমরা আপনার এই উদ্যোগের কথা শুনেই আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ আপনাকে। আমাদের বক্তা হাসান মনসুর সাহেব এবং জসিমউদ্দিন সাহেব তো বিস্তারিত ভাবে বললো যে কথাগুলো, অনেকখানি সঠিক কথা বলেছে। আমি এক বাণিজ্য মন্ত্রী হিসেবে বলেন বা একজন সাধারণ মানুষ হিসেবে মনে করেন, আমাদের কিন্তু দূরপ্রসারী প্ল্যান করে আগাতে হবে। আজকে যেটা আমি মনে করি, আপনি বললেন যে সরকারি উদ্যোগ আছে, যদি প্রথমে যেটা বলেছি যে করোনাটা যদি কন্ট্রোলে আসে তাহলে যে বাজেট করা হয়েছে সেটা অ্যাচিভ করা সম্ভব হবে। অনেকখানিও দেওয়া হয়েছে রোডিং, এবং খুব খুব যে একটা বড় চিন্তা করে করা হয়েছে তা কিন্তু না। শুধুমাত্র এটা কোশ্চেন হয়ে রয়েছে যে করোনাটার অবস্থা কি দাঁড়াবে, সেটা দিকে যদি মোটামুটি ঠিক করা যায় তাহলে এটা সম্ভব হবে, আমরা পারবো। কিন্তু পাশাপাশি যে কথাটা আমি বলতে চাই, যে কথাটা ইন্টারমিডিয়েটস এর কথা বললে সবকিছু আমাদের টোটাল প্ল্যান নিয়ে আগানো দরকার। আজকে আমরা চিন্তা করছি ধরেন 26 সালে যখন আমরা গ্রাজুয়েটেড হয়ে যাব তখন কিন্তু অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের কিন্তু আজকেই চিন্তা করা দরকার, এখনই চিন্তা করার সময় এসছে যে আমরা তারপরে কি করব, তারপরে আমরা কিভাবে। আজকে আমরা চিন্তা করছি অনেক প্রোটেকশনের কথা আমাদের আসিম সাহেব বলেন, দিয়ে আমরা কি করার চেষ্টা করছি সেটা হয়তো এই মুহূর্তে ভাবছি আমরা, কিন্তু পাশাপাশি কিন্তু শুধু চিন্তা করে আমাদেরকে এখনই করতে হবে। তখন কিন্তু আমরা যে সুযোগ থেকে বঞ্চিত হব, তাতে যদি আমরা এখনই তৈরি না হই তাহলে কিন্তু সেই সময় আমাদের জন্য সত্যি কঠিন হবে। আমাদের সে কথাটা চিন্তা করা দরকার, যার জন্য বাজেট শুধু রেভিনিউ বা ডিউটি স্ট্রাকচার বা যাই চিন্তা করি না, তার পাশাপাশি কিন্তু আমাদের যেমন বিদেশে কয়েকটা দেশের সাথে পাশাপাশি আশেপাশের দেশগুলো, তাদের সাথে যে একটা এগ্রিমেন্ট করা দরকার, পিটিএ বলি বা এফটিএ বলি, কনসিডারেশন নেওয়া দরকার, লং টার্ম প্ল্যান করে আমাদের আগাতে হবে, না হলে কিন্তু আমরা একটা বড় ধরনের ঝামেলায় পড়ে যাবো। তবে সবশেষ শেষে কথা হচ্ছে যে এবারের বাজেটটা যেটা করা হয়েছে সব দিক বিবেচনা করে আমি বলতে পারি যে এটা একটা রিজনেবল হয়েছে। হয়তো কোথাও কোথাও যেটা মনে করছেন ব্যবসায়ীরা হয়তো আছে, এটাও ঠিক কথা যে আগের দিনগুলোর থেকে কিন্তু অনেকখানি পজিটিভ হয়ে আসছে। বিভিন্ন চিন্তা চেতনা 3.5% যেটা ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সের অনেকদিন ধরে তাদের দাবি ছিল। তারপরেও বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু কমানো, আজকের অবস্থা বিবেচনা করে কিন্তু কিছু কনসিডারেশনে আসছে যেটা এই সময়ের দাবি। ওভারঅল সেটা ফাইনালি বলা যায় যে আমাদের সুদূর প্রসারী প্ল্যানও করতে হবে এবং এই রানিং অবস্থাটাকেও আমাদের কন্ট্রোলে নিয়ে আগাতে হবে। আমি আশাবাদী যে আমরা এবার যদি শুধুমাত্র আমরা করোনাটাকে, যেটা এখন সবচেয়ে বড় প্রায়োরিটি দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, সেটা যদি সম্ভব হয় তাহলে ওগুলো আমরা আশা করি যে আমরা পারবো সে অবস্থায় অ্যাচিভ করতে। এটা আমার বিশ্বাস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, করোনার কারণে প্রায় সব স্তরের মানুষ, সব শ্রেণীর উদ্যোক্তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এই ক্ষতি কাটিয়ে ওঠার সামর্থ্য সব উদ্যোক্তাদের নেই। বিশেষ করে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র উদ্যোক্তারা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বাজেটে কিংবা প্রণোদনা প্যাকেজে তেমন কিছু নেই। এই শ্রেণীর উদ্যোক্তাদের রক্ষায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাজেট কাঠামোতে ব্যাপক সংস্কার আনতে হবে। মাত্র কয়েকটি খাতের উপর রাজস্ব আয়ের যে নির্ভরতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। যারা নিয়মিত ট্যাক্স দিচ্ছেন তাদের উপর বাড়তি চাপ তৈরি না করে রাজস্ব আয় বাড়াতে সক্ষম ব্যক্তি উদ্যোক্তাকে ট্যাক্স নেটের আওতায় আনতে হবে। গুণগত ব্যয় নিশ্চিত করে বাজেটের অপচয় কমিয়ে আনতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি বাজেট 2021-22 বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে।
আমরা ফিরছি আলোচনায়। যারা টিপু মুন্সি, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল, যে জনাব জসীমউদ্দিন বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলো সমাধানে আপনি কি ভাবছেন? আসলে বিসিসির প্রেসিডেন্ট জসিম সাহেব উনি যে কথাগুলো বললেন সেগুলো বাস্তবতা। তার কারণ উনি ব্যবসায়ী নেতা এবং উনি সব খবরই রাখেন, যে কোথায় সমস্যা, কোথায় আমরাও যে কথা বারবার বলছি, আমরাও চিন্তা করি যে এই যে ট্যাক্স বা এটা নেটটা বাড়ানো দরকার, যেটা উনিও মেনশন করলেন। কারণ আজকে অ্যাবিলিটি বেড়েছে, শুধুমাত্র যেগুলো যারা দিচ্ছে তাদের উপর চাপ সৃষ্টি না করে, তারা তো দিচ্ছেই, এটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এই পরিমাণটাও বাড়ানো যাবে। যার জন্য সেটা আমি মনে করি যে এটা চেষ্টা করা উচিত। অনেকগুলো কথা বললেন যেগুলো যৌক্তিক, আমি পাশাপাশি বলতে চাই। যেমন ধরেন মেশিনের কথা বললেন, যে মেশিন, তো সেটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু সততার মধ্যে কাজ হবে, আরো বেশি অসৎ হওয়ার সুযোগটা কমে যাবে। কি অজানা কারণে অনেক সময় স্লো করে দেওয়া হয়, তুমি জানি না, কিন্তু সেটা করা অত্যন্ত জরুরি, যে সব জায়গায় পৌঁছে দেওয়া চেষ্টা করা। হয়তো একটু চাপ পড়বে প্রথম দিকে মেশিনপত্র কেনার, তো সেটাকে কেনার জরুরি দরকার। ব্যবসায়ী মহল আর এনবিআর এর মধ্যে বোঝাতে কিছু দূরত্ব আছে, যেটা আমি মনে করি। কারণ আজকে যারা আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ, তারা কিন্তু সবাই দেশের কথাও চিন্তা করেন, তারা দেশের রেভিনিউটাও বোঝেন, সবই বোঝেন, এবং এই বোঝার কারণেই তাদের সাথে কথা বলে নিলে পরে এই রেভিনিউতেও কোনো ইম্প্যাক্ট মানে প্রভাব পড়বে না, কিন্তু অনেক ব্যাপারগুলো ইজি হবে বলে মনে। আমরা যেটা মনে করছি এবার, যে রেভিনিউর কথা যেটা বলা হয়েছে, সবকিছুই বলা হয়েছে, আমাদের এক্সপোর্ট কথা বলা হয়েছে, আমাদের একেবারেই ছোট শ্রেণীগুলো, একেবারে ছোট, যাদের টাকা পয়সার ব্যাপারটা সমস্যা রয়েছে, এদের অনেক সময় দেখা গেছে, যে কথা উনি বললেন খুবই সঠিক, যে এরা রানিং ক্যাপিটাল কি আর কি, এদের সেই ডিফারেন্সটাই তারা বোঝেন। তারপরে তাদের ব্যাংকের হয়তো অ্যাকাউন্টই নাই, এমন অনেক লক্ষ লক্ষ পাওয়া যাবে তাদের কোনো ব্যাংকিং সিস্টেমের মধ্যে না, যার জন্য অব্যবহৃতই রয়ে গেছে টাকা। কিন্তু একটা প্রসেস, একটা ওয়ে তো আউট করতে হবে, সরকারও চেষ্টা করছে যেভাবেই হোক এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। এটা প্রথম আমাদের অভিজ্ঞতা ছিল প্রথমবার, এবার আমরা সেভাবে কাজ করছি। আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ অর্গানাইজেশনের সাহায্য পেতে চাই, যে তারাও সাহায্য দেবে। এবং এই এসএমই খাতে, বা আরেকটা কথা আমাদের সাহেব বললেন, সিএমজি এর কটেজের কথা, তাদেরকে কিন্তু এই ইস্যুর মধ্যে নিয়ে আসতে হবে। প্রণোদনাই বলি, গ্র্যান্টি বলি, বা হোয়াট এভার, তাদেরকে কিন্তু সাহায্য করতে হবে। কারণ তারা কিন্তু আমাদের অর্থনীতিরও কিন্তু তারা বেশ লাইফ লাইন বলা যায়, অর্থাৎ তাদেরকে সাথে নিতে হবে, নিয়ে এগোতে হবে। সার্বিক ব্যাপারটা খুব সহজ নয়, গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা কিছুটা এগিয়েছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ সবকিছুতে, সেটা মাথায় রেখে সবাইকে অল আউট এগিয়ে আসতে হবে। জি, ডাক্তার আহসানুল মনসুর, সরকার পরিচালন এবং সুদ পরিশোধে ব্যয় বাজেটের বড় অংশ খেয়ে ফেলছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? বাজেটে বড় বড় কিছু স্ট্রাকচারাল সমস্যা আছে। একটা তো স্ট্রাকচারাল সমস্যা হচ্ছে রাজস্ব, সেটা নিয়ে আমরা শেষে আলাপ করেছি, আর হয় নাই বললাম। একটা জিনিস বলবো, রাজস্বের ব্যাপারে আমরা 4টি সেক্টরের উপর নির্ভরশীল করছি। একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে টেলিকম, একটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় সরকারের কি এডিপির 25% এনবিআর বসে বসে ঘরে বসে কেটে দিচ্ছে। অর্থাৎ 200 কোটি টাকার এডিপি হলে 50 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা এডিপি, 50,000 কোটি টাকা এনবিআর এমনি পাচ্ছে, কিছু করতে হচ্ছে না। আর টোব্যাকো, এই 4টে জায়গা থেকে কিন্তু তারা সরকার রাজস্ব করছে। তাদেরকে একটু নড়ে বসে করতে হবে, কোথায় কোন ট্রানজাকশনটা এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা নোটেড হচ্ছে, সেটা সেইভাবে করতে হবে। ওই আমরা 9টা-10টা অফিস করব, আর এই অটোমেটেড মেশিন চলতে থাকবে সারা রাত ধরে একটা হোটেলে, আমি কোনো মনিটরিং করব না, আমার মেশিনগুলোকে আমি বন্ধ করে দিয়ে রাখছি 7 দিন ধরে, আমি কোনো মনিটরিং করবো না, তাহলে তো মেশিন দেওয়া না দেওয়ার মধ্যে কোনো কিছু আসে যায়। এটা একটা সফিস্টিকেটেড একটা টেকনোলজিক্যাল অপারেশন, যেটা করার জন্য তার যোগ্যতা অর্জন করতে হবে। ফাইনালি আমি যেটা বলবো, যে আমাদের কতগুলো এক্সপেন্ডিচার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। একটা হচ্ছে সুদের, এই প্রায় 80,000 কোটি টাকা এখানে সুদ বাবদ দেওয়া হচ্ছে, এবং এটা খুব দ্রুত বর্ধনশীল, এটা বাড়ছে প্রতি বছর, আরো বাড়বে। এবং অন্যতম কারণ হচ্ছে আমাদের সঞ্চয়পত্রের উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে আরো বেড়ে যাচ্ছে, এবং এটা সবচেয়ে হাইয়েস্ট কস্টলি ওয়ে অফ ফাইন্যান্সিং বাজেট। পৃথিবীর কোনো দেশে বাজেট ফাইন্যান্সিং এ এত উচ্চ সুদের হার বর্তমান প্রেক্ষাপটে করে না, যেটা বাংলাদেশ সরকার করছে। সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের পেনশন, সরকারি পেনশন খুব দ্রুত বাড়ছে, অলরেডি 35,000 কোটি টাকা হয়ে গেছে, এটা আরো আগামী বছর 40, তারপরের বছর 50,000 দিকে চলে যাবে। এই জায়গাটাকে স্টপার দিতে হবে। এটা খুব উদার হয়ে গেছে,
হঠাৎ করেই সরকার এত উদারভাবে পেনশন করে ফেলেছেন বেতন বাড়ানোর সাথে সাথে যে এই ব্যয় বৃদ্ধিটাকে কিন্তু ধরা হয়। আমি একটা বলছিলাম সরকারের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা অ্যাকাউন্টিং করুন যে কতখানি আনফান্ডেড লায়াবিলিটি ক্রিয়েটেড হয়েছে সরকারি পেনশন। এটা আমি বলে দিতে পারি অন্তত 8 থেকে 10 লক্ষ কোটি টাকার কম হবে যে টাকাটা শোধ করতে হবে আগামী বছর। একটা ফান্ডেড পেনশনের ব্যবস্থা করুন সরকারের জন্য প্রথম দিন থেকেই। নতুন যারা নতুন হায়ার করা হচ্ছে তাদেরকে দিয়ে শুরু করা হোক, পুরোনোদেরকে আগে সিস্টেমে রাখুন। করতে তো হবে, কিন্তু আমরা কিন্তু করছি না। আমরা শুধু পে অ্যাজ ইউ গো সিস্টেম, প্রত্যেক বছর বাজেট থেকে টাকা দিয়ে পেনশনের টাকা দিচ্ছি। পেনশন হবে সেলফ ফান্ডেড। পেনশনকে কেন আমরা বাজেটের সাথে এইভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলি? স্ট্রাকচারাল প্রবলেম, এটা থেকে আমাদের বের করে আসতে হবে। ফাইনালি যেটা স্ট্রাকচারাল প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের বাজেটের বাস্তবায়নে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি ইজ ভেরি এফেক্টিভ ইন কন্ট্রোলিং এক্সপেন্ডিচার বাট নট ম্যানেজিং এক্সপেন্ডিচার। তারা এক্সপেন্ডিচার ম্যানেজ করতে পারে না, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার কিন্তু তারা কন্ট্রোল করতে পারে না, কিন্তু তারা এক্সপেন্ডিচার কন্ট্রোলে ভেরি এফেক্টিভ। যে কারণে আমাদের ফিসক্যাল ডেফিসিট সবসময় আমরা অ্যাচিভ করি, বিলো থাকি আমরা, হুইচ ইজ ভেরি পজিটিভ থিং। কিন্তু কোয়ালিটিটাকে কিভাবে বাড়ানো যায় সেই দিকে নজর অবশ্যই দিতে হবে। তা না হলে কিন্তু আমাদের বাজেট ম্যানেজমেন্টে আমরা এক সমস্যায় পড়ে যাব আগামীতে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব জসীমউদ্দিন, বাজেটের ঘাটতি পূরণে সরকার ব্যাংক খাত থেকে প্রায় ৭৬,৫০০ কোটি টাকা নেবে। এটা বিনিয়োগের উপর কোনো প্রভাব ফেলবে না তো? না, ধন্যবাদ আপনাকে। আসলে এখন তো এবারের বাজেটে তো সরকারের যে ঘাটতির একটা বড় অংশ তারা বিদেশ থেকে আনছে। এখন কিন্তু বিদেশ থেকে আমরা বিষয় থেকে যেটা বলেছিলাম সেটি হচ্ছে এখন বাইরে কিন্তু অনেক কম সুদে অনেক ফান্ড পাওয়া যায়, সেখান থেকে যদি নেয় তাইলে আমাদের দেশীয়, আপনি যেটা বলতে চাচ্ছেন, দেশীয় আমাদের টাকার উপর চাপ পড়বে না। আর তাছাড়া বাংলাদেশেও কিন্তু এখন বাংলাদেশের ব্যাংকগুলিতেও কিন্তু প্রচুর টাকা, অলস টাকা পড়ে আছে। কেউ যেহেতু প্যান্ডামিকের কারণে অনেকেই ইনভেস্টমেন্ট করছেন না। তবে আমি মনে করি এই মুহূর্তে যে টাকাটা প্রয়োজন সরকার, আসলে যেটি আমাদের যে টোটাল যে 6 লক্ষ কোটি টাকার যে বাজেট, এই বাজেটটা বাস্তবায়ন যেটি আমাদের হাসান মনসুর সাহেব যেটি বললেন, বাস্তবায়নটা আমাদের একটা বড় সমস্যা। সেখানে কি আসলে কি আমাদের এই 6 লাখ কোটি টাকার বাজেটটা বাস্তবায়ন হবে কিনা, আমাদের অত প্রয়োজন হবে কিনা, আলটিমেটলি তো দেখা যায় যে আমরা করি ঠিকই, আমাদের অত হয়তো বাস্তবায়ন হয় না। কারণ আপনি দেখেন আমাদের গত বছর যে মানে আমাদের স্বাস্থ্য খাতে যে অ্যালটমেন্টটা ছিল ওইটার আমরা 22-23% আমরা মাত্র বাস্তবায়ন করতে পেরেছি। তা আমাদের এই বাস্তবায়ন একটা বিশাল বড় প্রবলেম। আমি মনে করি বাস্তবায়ন যদি করা যায়, আর এখানে আমার মনে হয় যে বাইরে থেকে ফান্ডটা আনতে পারে, আর বাংলাদেশ থেকেও এই পরিমাণ টাকা নিলে যে আমাদের এই মুহূর্তে যে খুব বেশি প্রবলেম হবে তাও না। তবে হাসান মনসুর সাহেব যে কথাগুলি বললেন যে আমাদের পেনশনের এবং আমাদের ইন্টারেস্টের যে টাকাটা, এটা হিউজ টাকা, কিন্তু তাছাড়া আমাদের সরকারের খরচ যেটি হচ্ছে, দেখেন আজকে আমাদের, হ্যাঁ এই জায়গাতে আমাদের ইনভেস্ট করার দরকার, কিন্তু এত বেশি উদাত্ত হওয়া উচিত না। বাংলাদেশে আপনি দেখেন প্রাইভেট সেক্টর বলেন, অনেক জায়গায় সারা পৃথিবীতে এখন আপনার মানুষের চাকরি কমে গেছে, মানুষের বেতন কেটেছেন, বেতন কমেছেন, যারা ইভেন কোনো দেশে 50-60% পর্যন্ত তাদের স্টাফের বেতন কমায় দিচ্ছে। সেখানে সরকারের মানুষের বেতন দিন দিন বাড়ছেন, তাদের সুযোগ সুবিধাগুলি বাড়ছেন। হ্যাঁ, সরকার উদার, সরকার চাচ্ছেন যে এগুলি দিয়ে একটা স্ট্রং আপনার টিম বানানোর জন্য যেটি কাজ হচ্ছে সেটি অনেকটা সাকসেসফুল হয়েছেন। আমাদের সরকারের কর্মকর্তারা কিন্তু অনেক এফিসিয়েন্ট হয়েছেন এখন আগের তুলনায়। তা আমি মনে করি যে এই জায়গাগুলি আমাদের ইমোশনাল না হয়ে বরঞ্চ বাস্তবতার সাথে মিলিয়ে আমাদেরকে যে মানে থাকা দরকার, তাইলে কিন্তু আমরা উইন উইন সিচুয়েশনে যেতে পারি। যারা টিপুমন, বাজেটের গুণগত ব্যয় এবং যথাযথ বাস্তবায়ন নিশ্চিতে সরকারের পরিকল্পনা এবং উদ্যোগের কথা শুনতে চাই। আমরা আপনার এই উদ্যোগের কথা শুনেই আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ আপনাকে। আমাদের বক্তা হাসান মনসুর সাহেব এবং জসীমউদ্দিন সাহেব তো বিস্তারিতভাবে বললো যে কথাগুলো, অনেকখানি সঠিক কথা বলেছে। আমি এক বাণিজ্য মন্ত্রী হিসেবে বলেন বা একজন সাধারণ মানুষ হিসেবে মনে করেন, আমাদের কিন্তু দূরপ্রসারী প্ল্যান করে আগাতে হবে। আজকে যেটা আমি মনে করি, আপনি বললেন যে সরকারি উদ্যোগ আছে, যদি প্রথমে যেটা বলেছি যে করোনাটা যদি কন্ট্রোলে আসে তাহলে যে বাজেট করা হয়েছে সেটা অ্যাচিভ করা সম্ভব হবে। অনেকখানিও দেওয়া হয়েছে রোডিং, এবং খুব যে একটা বড় চিন্তা করে করা হয়েছে তা কিন্তু না। শুধুমাত্র এটা কোশ্চেন হয়ে রয়েছে যে করোনাটার অবস্থা কি দাঁড়াবে।
সেটা দিকে যদি মোটামুটি ঠিক করা যায় তাহলে এটা সম্ভব হবে, আমরা পারবো। কিন্তু পাশাপাশি যে কথাটা আমি বলতে চাই, যে কথাটা ইন্টারমিডিয়েটের কথা বললে সবকিছু আমাদের টোটাল প্ল্যান নিয়ে আগানো দরকার। আজকে আমরা চিন্তা করছি ধরেন 26 সালে যখন আমরা গ্রাজুয়েটেড হয়ে যাব তখন কিন্তু অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের কিন্তু আজকেই চিন্তা করা দরকার, এখনই চিন্তা করার সময় এসছে যে আমরা তারপরে কি করব, তারপরে আমরা কিভাবে। আজকে আমরা চিন্তা করছি অনেক প্রোটেকশনের কথা আমাদের আসিফ সাহেব বলেন দিয়ে আমরা কি করার চেষ্টা করছি, এটা হয়তো এই মুহূর্তে ভাবছি আমরা, কিন্তু পাশাপাশি কিন্তু শুধু চিন্তা করে আমাদেরকে এখনই করতে হবে। তখন কিন্তু আমরা যে সুযোগ থেকে বঞ্চিত হব, তাতে যদি আমরা এখনই তৈরি না হই তাহলে কিন্তু সেই সময় আমাদের জন্য সত্যিই কঠিন হবে। আমাদের সে কথাটা চিন্তা করা দরকার, যার জন্য বাজেট শুধু রেভিনিউ বা ডিউটি স্ট্রাকচার বা যাই চিন্তা করি না, তার পাশাপাশি কিন্তু আমাদের যেমন বিদেশে কয়েকটা দেশের সাথে পাশাপাশি আশেপাশের দেশগুলো তাদের সাথে যে একটা এগ্রিমেন্ট করা দরকার, পিটিএ বলি বা এফটিএ বলি, কনসিডারেশন নেওয়া দরকার, লং টার্ম প্ল্যান করে আমাদের আগাতে হবে, না হলে কিন্তু আমরা একটা বড় ধরনের ঝামেলায় পড়ে যাবো। তবে সবচেয়ে শেষে কথা হচ্ছে যে এবারের বাজেটটা যেটা করা হয়েছে সব দিক বিবেচনা করে আমি বলতে পারি যে এটা একটা রিজনেবল হয়েছে। হয়তো কোথাও কোথাও যেটা মনে করছেন ব্যবসায়ীরা হয়তো আছে, এটাও ঠিক কথা যে আগের দিনগুলোর থেকে কিন্তু অনেকখানি পজিটিভ হয়ে আসছে। বিভিন্ন চিন্তা চেতনা 3.5-2.5% যেটা ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সের অনেকদিন ধরে তাদের দাবি ছিল। তারপরে বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু কমানো আজকের অবস্থা বিবেচনা করে কিন্তু কিছু কনসিডারেশনে আসছে, যেটা এই সময়ের দাবি। ওভারঅল সেটা ফাইনালি বলা যায় যে আমাদের সুদূর প্রসারী প্ল্যানও করতে হবে এবং এই রানিং অবস্থাটাকেও আমাদের কন্ট্রোলে নিয়ে আগাতে হবে। আমি আশাবাদী যে আমরা এবার যদি শুধুমাত্র আমরা করোনাটাকে, যেটা এখন সবচেয়ে বড় প্রায়োরিটি দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, সেটা যদি সম্ভব হয় তাহলে ওগুলো আমরা আশা করি যে আমরা পারবো সে অবস্থায় অ্যাচিভ করতে। এটা আমার বিশ্বাস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, করোনার কারণে প্রায় সব স্তরের মানুষ, সব শ্রেণীর উদ্যোক্তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এই ক্ষতি কাটিয়ে ওঠার সামর্থ্য সব উদ্যোক্তাদের নেই। বিশেষ করে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র উদ্যোক্তারা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বাজেটে কিংবা প্রণোদনা প্যাকেজে তেমন কিছু নেই। এই শ্রেণীর উদ্যোক্তাদের রক্ষায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাজেট কাঠামোতে ব্যাপক সংস্কার আনতে হবে। মাত্র কয়েকটি খাতের উপর রাজস্ব আয়ের যে নির্ভরতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। যারা নিয়মিত ট্যাক্স দিচ্ছেন তাদের উপর বাড়তি চাপ তৈরি না করে রাজস্ব আয় বাড়াতে সক্ষম ব্যক্তি উদ্যোক্তাকে ট্যাক্স নেটের আওতায় আনতে হবে। গুণগত ব্যয় নিশ্চিত করে বাজেটের অপচয় কমিয়ে আনতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.